শুরু হচ্ছে আজকের গল্প মানুষ পিশাচ। রচনা হেমেন্দ্র কুমার রায়। পঞ্চম পর্ব, নবাব। অনেক কষ্টে মাইলের পর মাইল পাহাড়ে পথ হেঁটে পার হয়ে পরদিন তারা যখন লোকালয়ে গিয়ে পৌঁছলো তখন বেলা দুপুর। তাদের দুঃখের পাত্র পূর্ণ করবার জন্য বৃষ্টি তখনও পড়ছে এবং সে বৃষ্টি সেদিন সে রাত আর থামবার নাম করলে না। লোকালয়ে পৌঁছে তারা প্রথমেই পেল পুলিশের একটা ফাঁড়ি। জয়ন্ত মানিক ছাড়া বাকি সকলের শরীরের অবস্থা হয়েছিল এমন ভয়ানক যে ফাঁড়ির সামনে গিয়ে তারা একেবারে ভেঙে পড়ল। কাজী জয়ন্ত মানিক বাধ্য হয়ে তাদের নিয়ে ফাঁড়ির ভিতরে প্রবেশ করল। তাদের অবস্থা দেখে, কাহিনী শুনে ও পরিচয় পেয়ে দারোগা পীর মোহাম্মদ সাহেব সকলকে যার পর নাই আদর যত্ন করলেন। সিংহার মতো তাদের ফাঁড়ির ভিতরেই থাকবার ব্যবস্থা করে দিলেন। কালকে রাতে দুঃস্বপ্ন জয়ন্তর মতো লোককেও আজ পর্যন্ত বিস্ময়ে অভিভূত করে রেখেছে। সে কি নিরেট অন্ধকার, যেন মুগুরের বাড়ি মারলে সশব্দে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সে কি দুর্যোগ, যেন ঝড় আর বৃষ্টি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই উন্মত্ত ও নিষ্ঠুর আনন্দে আকাশ ও পৃথিবীকে ব্যাকুল করে তুলেছিল অশ্রান্তভাবে। সে কি বিভীষিকা, প্রেতাত্মা জগতের সিংহদ্বার খোলা পেয়ে যেন মূর্তিমান অভিশাপের দল সেদিন মানুষের জগৎ আক্রমণ করেছিল। সেই মুহুর্মুহু নবনব ভয় বিস্ময়ের অভিনয়ের ক্ষেত্রে বৃষ্টির কনকনে শীতলতায়, বজ্রের সাথে ঝড়ের ঝাপটায় ও ধাক্কায়, কখনো উপল সংকুল দুর্গম পার্বত্য চড়াই উত্তরায়ের ভিতর দিয়ে, কখনো বর্ষাধারা হঠাৎ বেগবতী নদীর তীব্র স্রোত ঠেলে ঠেলে তীক্ষ্ণ কাঁটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে, এবং কখনো বা ধুধু খোলা মাঠের তৃণহীন পিচ্ছিল পাথুরে জমির ওপর আছাড় খেয়ে তারা প্রাণপণে পালিয়ে আসবার চেষ্টা করেছে। এবং তাদের পিছন পিছন বরাবর ধেয়ে এসেছে। সে যে কারা কেউ তা জানে না, কেবল তাদের কানের কাছে একটানা সামানে বেজে বেজে উঠছে সেই মহা অমানবিক আশ্চর্য পায়ের শব্দ। একদল সৈন্য যেন সমতালে পা ফেলতে ফেলতে ক্রমাগত এগিয়ে আসছে, আসছে আর আসছে, আসছে আর আসছে। সে ভয়াবহ পাগুলো যেন থামতে জানে না, যেন কখনো থামবেও না, যেন তারা চিরদিন ধরে এই মাটির পৃথিবীকে দলিত, শব্দিত, স্তম্ভিত করে চলে বেড়াবে। সে কথা ভেবে ভেবে জয়ন্ত এখনো থেকে থেকে শিউরে উঠতে লাগলো। জয়ন্তর দেহ লম্বায় 6 ফুট 4 ইঞ্চি, তার বুকের ছাতি 41 ইঞ্চি চওড়ায়, এবং তার ব্যায়ামপুষ্ট সুদীর্ঘ দেহকে দেখায় দানবের দেহের মতো। মানিকের দেহ অতটা জাঁকালো দেখতে না হলে কোনো পালনের মতোই বলবান, কিন্তু তাদের এমন বলিষ্ঠ দেহ কালকে রাতের ব্যাপারে যথেষ্ট কাবু হয়ে পড়েছে। দলের অন্যান্য লোকেদের কথা না তোলাই ভালো। তারা শয্যাশায়ী, উত্থান শক্তি শূন্য, কিন্তু কে তারা এমন একতালে পা ফেলে আসে? মাঝে মাঝে বিদ্যুৎ আলোতে কতগুলো ধপধপে সাদা মূর্তির মতন কি যেন দেখা গিয়েছে, কিন্তু সেটা চোখের ভ্রম হতে পারে। আর মাঝে মাঝে অস্বাভাবিক হি 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 হাসিও শোনা গিয়েছে। হাসি বা কে আর আসি বা কারা? অনেক মাথা ঘামিয়েও জয়ন্ত কিছুই আন্দাজ করতে পারলে না। আর একটা জায়গায় তার মনে খটকা লেগে রয়েছে। ভোরবেলায় পূর্ব আকাশে উষা যেই সিঁথায় সিঁদুরে রেখা টেনেছিল, কোথা থেকে বনমুরগি জাগরণের প্রথম ডাক ডেকে উঠেছিল, আবঝা আলো এসে অন্ধকারকে কাচের মতন স্বচ্ছ করে তুলেছিল, অমনি থেমে গিয়েছিল তাদের পিছনকার সেই একগুঁয়ে পায়ের শব্দগুলো। যারা তাদের আক্রমণ করেছিল, তবে কি তারা রাত্রি রহস্যযাত্রী প্রভাতকে তারা ভয় করে? কিন্তু এক বিষয়ে এতটুকু সন্দেহ নেই, জয়ন্ত জানে সে ঠিক সূত্রই ধরেছে। ওই গোরস্থান বা তার আশেপাশে আছে সমস্ত রহস্যের মূল। ওখানে ভাষা যাদের দেখেছে এবং যাদের হাসি ও পায়ের শব্দ শুনেছে, নিশ্চয়ই তারাই হচ্ছে আসল পাপী অপরাধী। নইলে একটা বড় শহরের পরিত্যক্ত গোরস্থানে ধ্বংসাবশেষের মতো সাধু ব্যক্তিরা লুকিয়ে রাত্রিবাস করতে আসে না। নইলে বাইরে থেকে কেউ এখানে এসেছে জেনে মোটর গাড়ি ভেঙে তারা পালাবার পথ বন্ধ করে দেয় না। নইলে অকারণে কেউ কাউকে আক্রমণ করতে উদ্যত হয় না। আজ সকালে সে যদি ঘটনাস্থলে থাকতে পারতো তাহলে কতটা সুবিধেই হতো। ওখানে নিশ্চয়ই আরও অনেক কিছু আবিষ্কার করা যেতে পারে, কিন্তু আজ আর ওখানে যাওয়ার কোনো উপায় নেই। তাদের গাড়ি দুখানা 70 চক্রান্তে ভেঙে গুঁড়িয়ে গেছে, তাদের সঙ্গীতের গথরও চূর্ণ হয়ে গেছে। তার উপরে অশান্ত ধারায় বৃষ্টি। একটা মূল্যবান দিন মিথ্যা নষ্ট হলো। লম্বা ঘরে পাশাপাশি 6খানা খাটিয়ায় জয়ন্ত, মানিক, সুন্দরবাবু, অমিয়, নিশীথ ও পরেশ আশ্রয় নিয়েছে। সন্ধ্যার কিছু আগে তাদের জন্য চা এলো, আর সকলের সঙ্গে সুন্দরবাবু নিতান্ত চা খাবার লোভী নারাজভাবে উঠে বসলেন। কিন্তু পেয়ালায় প্রথম চমক দিতে গিয়ে তিনি করলেন আর্তনাদ। জয়ন্ত বলে, আরে কি হলো সুন্দরবাবু, হঠাৎ অমন করে উঠলেন কেন? সুন্দরবাবু ক্রুদ্ধ স্বরে বলেন, অমন করে উঠলাম কেন? জেনে শুনে ন্যাকা সাজা হচ্ছে, মনে নেই?
কাল পাহাড়ের ওপর থেকেই বুড়ো বয়সে ডিগবাজি খেয়ে মুখ থুবড়ে পড়ে গিয়েছিলাম, এখনো চোয়াল নাড়বার জো নেই। জয়ন্ত বললে, ও আচ্ছা, এবার মনে থাকবে। সুন্দরবাবু বলেন, তোমার পাল্লায় পড়ি তো আজ আমার এই দুর্দশা। দিব্যি সুখে ছিলাম, মরতে আমায় ভূতে গিলেলো, তাই তোমার সঙ্গে বেড়াতে এসেছি। এ কি কাণ্ড রে বাবা, ভূতে মানুষে টানাটানি নিতান্ত এখনো পরমায়ও আছে, তাই এত বড় ফাঁড়া কাটিয়ে উঠেছি। কাল সকালে আমি ঘরের ছেলে ঘরে ফিরে যাব। জয়ন্ত মানিক, তোমরা বাঁচতে চাও তো আমার সঙ্গে চলো। অমিয় বাবু, আমি আপনাকে আগেই বলেছি আর এখনো বলছি, আপনি শিগগির ভালো রোজা ডাকুন। আপনার বোনকে উদ্ধার করা পুলিশ কি শখের ডিটেকটিভের কাজ নয়। কুমারী শিলাকে ভূতে উড়িয়ে নিয়ে গিয়েছে, আপনি রোজা ডাকুন। কিন্তু আমি মোটেই সুন্দরবাবুর দামি উপদেশ শুনছিল না। সে এতক্ষণ চা পান করতে করতে জানলা দিয়ে রাস্তার দিকে তাকিয়েছিল এবং হঠাৎ এখন চমকে দাঁড়িয়ে উঠল। তারপর চায়ের পেয়ালাটা সশব্দে টেবিলের উপর রেখে ঝড়ের মতন বেগে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে ভিতরে বসে সকলে যখন সবিস্ময়ে পরস্পরের মুখ চাওয়াচাই করছে, তখন রাস্তা থেকে অমিয় উচ্চ চিৎকার শোনা গেল, জয়ন্তবাবু, মানিকবাবু, শিগগির আসুন, তাকে ধরেছি। ঘরের ভিতর থেকে সবাই ছুটে বাইরে গিয়ে পড়লো। এমনকি সুন্দরবাবু পর্যন্ত তার ডিগবাজি খাওয়ার ভীষণ ব্যথা ভুলে গেলেন। বাইরে বেরিয়ে দেখা গেল একটা দীর্ঘকায় লোক অমিয়কে ধাক্কা মেরে পথের উপরে ফেলে দিলে, তারপরে হনন করে গিয়ে চলল। যেরকম অনায়াসে অমিয়কে সে ভূতলসায়ী করলো, তাতে বেশ বোঝা গেল যে তার শরীরে রীতিমতো ক্ষমতা আছে। কিন্তু অমিয় তো ভয় পেল না বা তাকে ছেড়ে দিল না। সে মরিয়ার মতো পরের মুহূর্তে মাটি থেকে উঠে ছুটে গিয়ে আবার তাকে দোয়াতে জড়িয়ে ধরলো। একবার তার হাত ছাড়াবার আগেই আর সকলে গিয়ে লোকটার চারিদিক থেকে ঘিরে ফেললো। অমিয় হামাতে হামাতে বলল, এই সেই লোকটা, যেদিন শিলা চুরি যায় সেদিন একে আমি ভাঙা মসজিদের ভেতর দেখেছিলাম। আমার দৃঢ় বিশ্বাস, ডাকাতরা যখন আমাদের আক্রমণ করেছিল তখন এই লোকটাই হা হা করে হেসেছিল। পথ দিয়ে আজ ফাঁড়ির দিকে বারবার তাকাতে তাকাতে এই যাচ্ছিল, কিন্তু আমি দেখে একে চিনতে পেরেছি। নিশীথ ও পরেশ এক বাক্যে বলল, হ্যাঁ, এই সেই লোক। জয়ন্ত লোকটার দিকে ভালো করে তাকিয়ে দেখলে, দীর্ঘদেহ, ঘোর কালো মুখের ওপর লম্বা লম্বা কালো চুলগুলো ঝুলে পড়েছে, পরনেও কালো ওভারকোট ও কালো পাজামা। তার তীক্ষ্ণ চোখ দুটো দেখলেই গোখ্র সাপের চোখের কথা মনে হয়। সেরকম চোখ কেউ কখনো দেখেনি বোধ হয়। সে চোখ দুটো যেন পলক পড়ে না, তাদের ভিতর থেকে এমন একটা দুষ্টু ক্ষুধার ভাব ফুটে উঠেছে যে একবার দেখবার পর কেউ জীবনে আর কখনো সেই দুটো চোখকে ভুলতে পারবে বলে মনে হয় না। দারোগা মোহাম্মদ সাহেব গোলমাল শুনে এসে পড়েছিলেন। তিনি লোকটাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? হাজি নবাব আলী। এই বাবুদের তুমি চেনো? না, ওদের আমি কখনো দেখিনি। ওরা কি বলছেন তাও বুঝতে পারছি না। আলীনগরে ভাঙা মসজিদে তুমি কি করতে গিয়েছিলে? জীবনে কোনোদিন আমি আলীনগরে যাইনি। আমি বললে, মিথ্যে কথা। নবাবের সাপের মতন চোখে বিদ্যুৎ খেলে গেল, কিন্তু মুখে সে শান্ত হাসি এসে বললে, আমি হাজি, মিথ্যে বলা আমার পাপ। মোহাম্মদ সাহেব বললেন, তুমি হাজি হও আর কাজী হও আর পাজি হও, আজ তোমাকে ফাঁড়িতে বন্ধ থাকতে হবে। এখন আমার সময় নেই, কাল সকালে তোমাকে ভালো করে পরীক্ষা করব। নবাবের চোখ আবার ধপ করে চলে এলো। সে বললে, কোন আইনে আপনি আমাকে বন্ধ করতে চান? মোহাম্মদ সাহেব বললেন, আইনের কথা তুমি সে উকিলদের জিজ্ঞাসা করো, আমি উকিল নই, আমি দারোগা। এই সেপাই, এখানে যাও। গভীর রাত্রে ঘুমন্ত সুন্দরবাবু মনে হলো কে যেন তার কানের কাছে হি হো হো করে অট্টহাসি হেসে উঠল। জেগে বিছানার উপর থরমুড়ে উঠিয়ে সুন্দরবাবু চেঁচাতে লাগলেন, এই জয়ন্ত, জয়ন্ত, তারা এসেছে, তারা এসেছে, তারা এসেছে। সেই ভীষণ চিৎকারে ঘর শুধু লোকের ঘুম ভেঙে গেল। জয়ন্ত বলল, আরে অত চেঁচাচ্ছেন কেন সুন্দরবাবু, কি হয়েছে? আমার কানের কাছে একটা বিদঘুটে হাসি শুনলাম। আরে পাগল নাকি? বৃষ্টির জন্য ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ ছিল। আমিও আলো জ্বেলে বললে, কই, ঘরে তো কেউ নেই। জয়ন্ত বললে, সুন্দরবাবুর ঘরে স্বপ্নভূত চেপেছে। সুন্দরবাবু বিরক্ত হয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবু তো আমার ঘাড়ে স্বপ্নভূত চেপেছে, কিন্তু তোমার ঘাড়ে চেপেছে যে আসল ভূত, সে খেয়ালটা আছে কি? অট্টহাসিতে আমার কান ফেটে আমার ঘুম ভেঙে গেল, তো ওদের বিশ্বাস হচ্ছে না। মানি একটা জানলা খুলে দিল। ঘরের ভিতরে এসে ঢুকলো হু হু করে জোলো হাওয়া, বৃষ্টিপাতের শব্দে বাইরে অন্ধকার মুখরিত। কিন্তু মানিকের কান আর একটা কিছু শুনলে, অন্ধকারের ভিতর দিয়ে সমতলে পা ফেলে কাটা চলে যাচ্ছে। সে শব্দ জয়ন্তও শুনতে পেলে। তড়াক করে লাফিয়ে উঠে লন্ডনটা তুলে নিয়ে সে গম্ভীর স্বরে বলল, এসো মানিক। এবং তারপরই দরজা খুলে তাড়াতাড়ি বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে আর সকলে তার পিছনে চলল।
নবাব যে ঘরে বন্দি ছিল, জয়ন্ত সিধে সেই ঘরের সম্মুখে গিয়ে দাঁড়ালো। ঘরের দরজা খোলা, ভিতরে নবাব নেই। সুন্দরবাবু বলে উঠলেন, ফুসমন্ত্রে নবাব উড়ে গেছে, আর যাবার সময় ফুসমন্ত্রেই আমার কানের কাছে মুখ এনে হেসে গেছে। জয়ন্ত বললে, ফুসমন্ত্রে নিকুচি করেছে। এই দেখুন, দরজার তালায় চাবি লাগানো রয়েছে। বাইরে থেকে কেউ তালা খুলে নবাবের পালাবার সুবিধা করে দিয়েছে। সুন্দরবাবু বললেন, কে সে? নিশ্চয়ই মানুষ নয়। জয়ন্ত বলল, যদি কোনো মূর্তিমান অলৌকিক শক্তি এসে দরজা খুলতে চাইতো তাহলে কুলুপ আপনি খুলে যেত। এর মধ্যে আবার চাবি ঢুকিয়ে কুলুপ খুলতে হতো না। যখন চাবির দরকার হয়েছে তখন বুঝতে হবে যে আমাদেরই মতো কোনো রক্ত মাংসের হাত এই দরজার কুলুপ খুলেছে। আরও একটা ব্যাপার বেশ বোঝাই যাচ্ছে, অমিবাবু ঠিক লোককে ধরেছেন। এই নবাব আলী যেই হোক, নিশ্চয়ই সে অপরাধীদের একজন। হয়তো সেই হচ্ছে দলপতি, নইলে এমন করে পালিয়ে যেত না। নিশীথ বললে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে ফাঁড়ির ভিতরে নবাবের পালাবার সাহায্য করলে কে? মানিক বললে, দরজার সামনে চৌকিদার ছিল, সে কোথায় গেল? সুন্দরবাবু বললেন, এও বুঝতে পারছো না? ফুসমন্ত্রে উড়ে গেছে। জয়ন্ত লণ্ঠনটা মাথার উপর তুলে এদিক ওদিক চেয়ে দেখলে। মানিক এগিয়ে যেতে যেতে বললে, উঠোনের উপর দেয়ালে ঠেস দিয়ে ও কে বসে আছে? সেই চৌকিদার। মানিক তার কাঁধে হাত দিতে সে এলিয়ে একদিকে হেলে পড়ল। মানিক সচমকে বললে, জয়, এ তো একবার মনে কাঠ হয়ে আছে, কিন্তু এর গায়ে কোথাও আঘাতের চিহ্ন নেই। জয়ন্ত লণ্ঠন নিয়ে গিয়ে চৌকিদারের মরা মুখ দেখে স্তম্ভিত হয়ে গেল। তার ভুরু দুটো কপালের দিকে উঠে গেছে। তার চোখ দুটো বিস্ফারিত হয়ে যেন বাইরে ঠিকরে পড়তে চাইছে, এবং তার মুখ হাঁ হয়ে আছে। মৃত মানুষের মুখে এমন ভীষণ ভয়ের চিহ্ন সে আর কখনো দেখেনি। সে যেন চোখের সামনে নরক দৃশ্য দেখেই আত্মহারা হয়ে মরে পড়ে গেছে।